হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে। পভার্টি লেভেল বিলো 5% ক্লেমস নীতি আয়োগ সিইও। দারিদ্র 5% নেমে এসছে, নীতি আয়োগের সিইও এটা বলছেন। চিফ অফ সেন্টার্স থিঙ্ক ট্যাঙ্কস extrapolates household consumption expenditure survey finding to argue that growth is broad-based while inequality between urban and rural economy is shrinking. তো আরবান রুরাল ইকোনমির মধ্যে যে গ্যাপটা রয়েছে, ইনইকুয়ালিটি ছিল, সেটা কমে আসছে, এরকম হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে থেকে বিষয়টা উঠে এসছে। এর আগে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে নিয়ে আলোচনা করেছি। এখানে এরকম একটা দাবি করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ নিউজটা। Less than 5% of Indians are now expected to be below the poverty line. An extreme distribution has almost gone away. A top government official asserted on Sunday, citing the finding of the Household Consumption Expenditure Survey (HCCS) for 22-23. Retail inflation has also likely been overstated in recent year, he added. তো বলা হচ্ছে কি 5% নেমে এসছে দারিদ্র, এবং যেটা ভয়াবহ যে দারিদ্রটা ছিল সেটার পরিমাণটা কিন্তু প্রায় অনেকটা কমে এসেছে। এবং এই হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে থেকে এটা উঠে এসে 2022-23 যে সার্ভে রিপোর্ট সেটা প্রকাশিত হয়েছে, সেখান থেকে এই বিষয়টা উঠে এসছে। ডিসমিসিং দ্য ন্যারেটিভ দ্যাট রুরাল ইকোনমি ইজ উইক অ্যান্ড ইন্ডিয়াস গ্রোথ স্টোরি ইজ রেস্ট্রিক্টেড টু এ ফিউ পিপল, BVR Subramaniam, Chief Executive Officer of the Center Think Tank নীতি আয়োগ। তো নীতি আয়োগের সিইও বর্তমানে BVR Subramaniam রয়েছেন। উনি এটা বলেছেন যে এই যে ন্যারেটিভটা করা হয় যে রুরাল ইকোনমি, ভারতের গ্রামীণ যে অর্থনীতি সেটা দুর্বল এবং গ্রোথ বিষয়টা কিন্তু শুধুমাত্র কিছু মানুষের মধ্যেই তার মধ্যে সীমাবদ্ধ, এটা কিন্তু আর বলা চলে না। Aver that growth is broad based with rural Indians. তো গ্রোথটা কিন্তু, বৃদ্ধিটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশেষত গ্রামীণ ভারতেও কিন্তু এটা ছড়িয়েছে। ইনকাম অ্যান্ড স্পেন্ড রাইজিং ফাস্টার দ্যান দেয়ার আরবান পিয়ার্স। তো ইনকাম এবং স্পেন্ড এটা কিন্তু বেড়েছে আরবান যে অঞ্চল, শহরাঞ্চলের থেকেও এটা কিন্তু বেশি পরিমাণে। এর আগের দিন আমরা তথ্যগুলো দেখেছিলাম, এখানে এক্সপ্লেনেশনটা কিন্তু যেহেতু নীতি আয়োগের সিইও নিজে এটা বলছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। দ্য আরবান রুরাল কনজাম্পশন ডিভাইডেড হ্যাজ ন্যারোড টু 75% in 22-23 from a peak of 91% in 2004-05। আরবান রুরাল যে কনজাম্পশন ডিভাইড ছিল, যেটা দুটোর মধ্যে যে গ্যাপ ছিল, সেটা 2004-05 ছিল 91%, এটা কমে এসছে 71%। সো inequality is declining. অসাম্য কমছে, the official said, even as rural household spending on food has dropped below 50% of the total expenditure for the first time. এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ খাদ্য দ্রব্য কেনার জন্য যে ব্যয়, সেটা কিন্তু 50%-এর নিচে নেমে এসেছে প্রথমবারের জন্য, যেটা গুরুত্বপূর্ণ। যত বেশি বেসিক নিডসের জন্য ব্যয় কমবে, তত সঞ্চয় বাড়বে, এটা কিন্তু বলা যেতে পারে, বা আয়টা বাড়ছে এখান থেকে স্পষ্ট। লোয়ার স্পেন্ড অন পালসেস অ্যান্ড সিরিয়ালস হুইচ ড্রপ বিলো 5% পার ক্যাপিটা কনজিউমার এক্সপেন্ডিচার অ্যাজ পার দ্য লেটেস্ট সার্ভে, অ্যান্ড হায়ার এক্সপেন্ডিচার অন কনভেন্স, কনজিউমার ডিউরেবলস অ্যান্ড কনজিউমার সার্ভিস ইন্ডিকেট দ্যাট পিপল আর আর্নিং মোর অ্যান্ড নিড টু স্পেন্ড এ লেসার শেয়ার অফ দেয়ার ইনকাম অন ফুড। তো যেটা এখানে ফুডের বিষয়ে বলা ছিল, সেটা এখানে বলা হচ্ছে, তাদের আয়টা বেড়েছে, এটা এখান থেকে স্পষ্ট। ইটস নট দ্যাট কনজাম্পশন লেভেল অফ ফুড আর গোয়িং ডাউন ইন অ্যাবসলিউট টার্ম, বাট দ্য রিলেটিভ স্পেন্ডিং অন ফুড ইজ ডিক্লাইন হোয়াইল কনজাম্পশন অফ প্রোডাক্ট লাইক টিভি, ফ্রিজ, মোবাইল ফোন অ্যান্ড কার হ্যাভ ইনক্রিজড। অর্থাৎ সাধারণ দ্রব্য থেকে বিলাসদ্রব্যের ক্ষেত্রে ব্যয়টা বেড়েছে। অর্থাৎ এটা কখন হয়? এটা যখন আয়ের পরিমাণটা বাড়ে তখনই কিন্তু এটা সম্ভব হয়। তো এটা উনি আরেকটা নির্দেশক দিয়ে বোঝাচ্ছেন। This not only means that there is a change in income for the better, but also a change in lifestyle, he said. Within food, he see the consumption of beverage, processed food, milk and fruit is going up,
অ্যান ইন্ডিকেশন অফ মোর ডাইভার্স অ্যান্ড ব্যালেন্স ফুড কনজামশন হি অ্যাডেড। তো খাদ্যের ক্ষেত্রে শুধুমাত্র একটা ধরনের নয়, বিভিন্ন ধরনের যে ফ্রুটগুলো রয়েছে, মিল্ক ফ্রুট, এগুলো কিন্তু বাড়ছে। পুষ্টিকর খাদ্যের চাহিদা বাড়ছে, তার সাথে সাথে এর কনজামশান বাড়ার সাথে সাথে এটা কিন্তু বাড়ছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উনি তুলে ধরেছেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু হাউস হোল্ড কনজামশান এক্সপেন্ডিচার সার্ভে, যেটা 11 বছর পর প্রকাশিত হলো, যেটা 5 বছর পর হওয়ার কথা ছিল, কোভিড টাইমের সময়ের মধ্যে এটা প্রকাশিত হয়নি। তার আগে 17-18-তে হওয়ার কথা ছিল, সেটা হয়নি, জিএসটি এবং ডিমনিটাইজেশনের জন্য হয়নি। কিন্তু এই বছর এটা প্রকাশিত হয়েছে, 22-23-এর যেটা সার্ভে ছিল সেটা প্রকাশিত হয়েছে। তো গুরুত্বপূর্ণ, এটা উল্লেখ করে সরাসরি নীতি আয়োগের সিইওর যেটা বলছেন, উনি সরাসরি উনার ভাষায় আমরা এগুলোকে কিন্তু তুলে ধরতে পারি বিভিন্ন লেখার মধ্যে। পজিটিভ নেগেটিভ পয়েন্ট সব ধরনেরই পয়েন্ট আমাদের তুলে ধরতে হয়, সুতরাং যেরকম প্রয়োজন হবে আমরা লেখার মধ্যে সেগুলো কিন্তু তুলে ধরতে পারি। Kashmir is part of India and will remain so, says Farooq. National Conference President Farooq Abdullah on Sunday asserted that Kashmir was and will continue to remain a part of India. While speaking at an event in Srinagar, delivering the valedictory speech of the Constitution and National Unity Convention 2024, the Lok Sabha MP from Srinagar raised concern about the electronic voting machine ahead of Lok Sabha poll and expressed hope that the Election Commission will ensure that the people are given a true election. Mr. Abdullah said that the diversity of the nation need to be protected for it become strong. Religion does not divide us, religion unite us, he said. তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। ন্যাশনাল কনফারেন্সের জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ উনি এই বিষয়ে বলেছেন, জম্মু কাশ্মীরের বিষয়ে বলেছেন। যেহেতু আমরা জানি জম্মু কাশ্মীরে কিন্তু ফার্স্ট অফ অল ডিলিমিটেশন হবে, বাউন্ডারি ঠিক হবে, কনস্টিটিউয়েন্সি ঠিক হবে, তারপর সেখানে পঞ্চায়েত ভোট বা এই ধরনের ভোটগুলো কিন্তু নেওয়া শুরু হবে। কারণ এই মুহূর্তে কিন্তু সেটা ডিমলিশ হয়ে গেছে, সেটা বর্তমানে নেই। বর্তমানে কিন্তু সেই অর্থে স্থানীয় প্রশাসন কিছু নেই, এটা একেবারেই কেন্দ্র সরকার হিসেবেই চলছে, কেন্দ্রীয় অঞ্চল হিসেবেই চলছে। লেজিসলেচার খুব শীঘ্রই আনা হবে, এটা বলা হয়েছে, এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে ভোট হচ্ছে বা লেজিসলেচার এসেছে। এবং তার সাথে সাথে লাদাখের যে বিষয়টা, লাদাখও কিন্তু একই সাথে চাইছে যে তাদেরকে স্টেটহুড অথবা 6 শিডিউলে অন্তর্ভুক্তি অথবা তাদের লেজিসলেচার কেন্দ্রীয় অঞ্চল থাকলেও, কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও তাদের লেজিসলেচার যেন থাকে, এরকম তারা দাবি করছে। যাই হোক, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এনজিটি ডিরেক্টস 53 cities to submit report on pollution. তো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল 53টা শহরকে পলিউশনের উপর তাদের রিপোর্টটাকে সাবমিট করতে বলেছে। তো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা। এনজিটি কি? এটা একটা স্ট্যাচুটরি বডি, এটা একটা আইন স্বীকৃত সংস্থা, যারা কি করে এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর, ন্যাচারাল রিসোর্সের উপর যে সমস্ত কেসগুলো সেগুলো কিন্তু তারা সলভ করে। অর্থাৎ এটা একটা জুডিশিয়াল বডি বা কোয়াসি জুডিশিয়াল বডি আমরা বলতে পারি। 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল তৈরি করা হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ এর বিভিন্ন কার্যকলাপ, আমাদের পলিউশন বিষয়ক বিভিন্ন মামলাগুলোর কিন্তু এরা শুনানি করে থাকে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল হ্যাজ ডিরেক্টেড 53 cities which witnessed direction of the air quality to submit a complete report on the contribution of each polluting sources and measures taken to reduce pollution. The tribunal was hearing the issue of air quality deterioration in different cities across India and reflected in the air quality index maintained by the Central Pollution Control Board, CPCB. তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডেক্স, যেটা প্রকাশ করা হয় তথ্য নিয়ে, সেই তথ্য দেওয়ার কথা, প্রদান করার কথা বলা হচ্ছে, যেটা কিনা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, AQIটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু প্রকাশ করে থাকে। তো এইখান থেকে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, খুব গুরুত্বপূর্ণ। এডুকেশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে। দ্য ইন্টারিম বাজেট ফিচারিং আ substantial cut over 60% in allocation to the University Grant Commission serve as a sketching reminder of Jacob J. Law's proposition that the budget is not just a collection of number but an expression of our value and aspiration. The grant for higher education has suffered
a ruthless reduction of 9,600 crore from the preceding fiscal year revised estimate, with a second consecutive year of slashes in allocation for the institution such as the Indian Institute of Technology and the Indian Institute of Management. তো ইউজিসিকে যে অর্থটা বিগত বছরে প্রদান করা হয়েছিল এবছর তার 60% কমিয়ে দেওয়া হয়েছে, যেটা একটা হিউজ কাট। এবং এখানে জেকব জের ল তিনি যে বিষয় বলেছিলেন সেটাকে সরাসরি কোট করা হয়েছে। বাজেট ইজ নট জাস্ট এ কালেকশন অফ নাম্বার বাট অ্যান এক্সপ্রেশন অফ আওয়ার ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাজেট কিন্তু শুধুমাত্র কতগুলো সংখ্যা নয়, এটা কিন্তু আমাদের মূল্যবোধ, আমরা কি চাইছি এইটাকে কিন্তু এক্সপ্রেস করে, এটাকে প্রকাশ করে। তো এইখান থেকে একেবারে জ্যাকব জের যে তত্ত্বটা তিনি যেটা বলেছেন এইটা কোট করে কিন্তু আমরা যে কোনো জায়গাতে লিখতে পারি, বাজেট সংক্রান্ত যে কোনো কিছুতে এটা কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অর্থাৎ এই যে কাট করা হয়েছে এখানে বিগত বছরের থেকে 9,600 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে ফান্ড, এটা কি ইন্ডিকেট করে? অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব একেবারেই দেয়া হচ্ছে না, এটা এখানে বলতে চাওয়া হচ্ছে। এবং দিস বাজেটারি ট্রেন্ড রেইজেস কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অ্যালাইনমেন্ট উইথ দ্য overchanging objective of Education 23 Indian Declaration championed by India, seeking inclusive, equitable, quality learning for all through a targeted allocation of 4 to 6% of the national GDP. তো এখানে এই যে বিষয়টাকে বলা হয়েছিল যে জিডিপির 4 থেকে 6% শিক্ষা খাতে ব্যবহার করা হবে, সেটা কিন্তু একেবারেই হয়নি। সেখান থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে সেই বিষয়টার উপরে, এখান থেকে সেটার উপর প্রশ্নচিহ্ন পড়ে গেছে। দ্য ইন্টারিম বাজেট মার্কস আ রিটেঞ্চমেন্ট ফ্রম দ্য লফটি অ্যাম্বিশন অফ ইন্ডিয়ান ডিক্লারেশন উইথ দ্য কারেন্ট অ্যালোকেশন স্ট্যান্ডিং অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 2.8% অফ দ্য জিডিপি। তো ইন্টারিম বাজেটে শিক্ষা খাতে মাত্র 2.8%, জিডিপির মাত্র 2.8% খরচের কথা বলা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই সমর্থনযোগ্য নয়। ইভেন এই সরকারই এর আগে যে সমস্ত ডিক্লারেশনগুলো দিয়েছিল, যে সমস্ত উদ্দেশ্যের কথা বলেছিল, সেইগুলোর সাথে কিন্তু ম্যাচ করছে না। ইকোনমিক বার্ডেন, while there is a marginal increase of 0.73% of the school education, the interim budget has unflinchingly slashed the allocation to higher education by 16.8%. This will contribute to the exacerbation of the economic burden on both educational institution and students. তো এখানে ইন্টারিম বাজেটে এই যে ঘাটতি, এটা কিন্তু সরাসরি এফেক্ট পড়বে এডুকেশনাল ইনস্টিটিউশনের ওপর, স্টুডেন্টদের ওপর। ডিসপাইট দ্য বাজেট অ্যাসার্টিং a 28% increase in funding for central universities, it is noteworthy that it is directed to the UGC but to the Higher Education Financing Agency. তো 28% ইনক্রিজ রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির ফান্ডিংয়ের ক্ষেত্রে। সরাসরি ইউনিভার্সিটিগুলোকে ফান্ডিং করা হয়েছে, ইউজিসিকে সরাসরি দেওয়া হয়নি, এটা এখানে তুলে ধরা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এস্টাবলিশ অ্যাজ এ কোলাবোরেটিভ ভেঞ্চার বিটুইন কানাড়া ব্যাংক অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, HEFA, দ্যাট মিনস হায়ার এডুকেশন ফাইন্যান্সিং এজেন্সি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা, হায়ার এডুকেশন ফাইন্যান্সিং এজেন্সি, যারা কিনা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেখানে সরাসরি ফান্ডিংটা দেবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার থ্রু দ্য প্রভিশনস অফ লোন। দিস এস্টাবলিশমেন্ট হ্যাভ লেফট দ্য G in UGC, which stand for grant. Searching for relevance, reducing it nothing more than a statutory and regulatory body. Fervently championing corporate value and ideals that revolve around minimizing cost and maximizing revenue. তো এটা একটা স্ট্যাচুটরি বডি, আইন স্বীকৃত সংস্থা হিসেবে এটাকে তৈরি করা হয়েছে, যেখানে কস্টটাকে মিনিমাইজ করা হবে এবং রেভিনিউটাকে ম্যাক্সিমাইজ করা হবে। কারণ এরা কিন্তু লোন প্রদান করবে, এরা সরাসরি কিন্তু গ্র্যান্ট দেবে না,
যেটা ইউজিসির ক্ষেত্রে যেটা গ্র্যান্ট দেওয়া হতো, সাহায্য দেওয়া হতো, সেটা কিন্তু লোন নয়, সেটাকে ফেরত দেওয়ার, সেখানে সুদ দেওয়ার ব্যাপার ছিল না। এখানে কিন্তু সেটা নয়, এখানে লোন দেওয়া হবে। দিস উইল নট অনলি compel colleges and universities to introduce more self-financing courses, but also increase the financial woes of student, and this institution relies on the goodwill of the benevolent HEFA. তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থ তারা প্রদান করবে লোন হিসেবে, এবং এর যে বোঝা সেটা কিন্তু সোজাসুজি গিয়ে চাপবে স্টুডেন্টদের ওপরে, ইনস্টিটিউশনের ওপরে। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রস এনরোলমেন্ট রেশিও বা ওমেন এডুকেশন, এগুলো কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে আমরা দেখতে পাবো বেড়েছে, কিন্তু অ্যালোকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু যে ঘাটতিটা দেখা যাচ্ছে, এখানে আমরা যথেষ্ট যে তথ্যগুলো পেলাম এগুলো যথেষ্ট। এই যে 2.8% মাত্র করা হয়েছে এডুকেশনের জিডিপির ক্ষেত্রে, এইগুলো এই ধরনের যে তথ্য এবং যে ইন্ডিকেশন, গ্র্যান্ট কমিয়ে দেওয়ার এই যে ইন্ডিকেশন, এখান থেকে আমরা কিন্তু সরাসরি বলতে পারি এটা কিন্তু একেবারেই কাম্য নয়। তো এরপর আমরা বাংলা এডিটোরিয়ালে চলে যাব। বিশ্ববিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদার, বিখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদার, ওনাকে নিয়ে এডিটোরিয়ালটা পাবলিশ হয়েছে, আমরা দেখে নেব। খুব গুরুত্বপূর্ণ। বিশিষ্ট লেখিকা ছিলেন কলকাতার রায় পরিবারের প্রমোদারঞ্জন রায় ও সুরমা দেবীর সন্তান। তো গুরুত্বপূর্ণ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যার পৈতৃক নাম ছিল কামোদারঞ্জন, ছিলেন প্রমোদ রঞ্জনের ভাই এবং লীলার কাকা। শিশুতে লীলা হলেন সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। তো খুব গুরুত্বপূর্ণ তার যে লেখাগুলো ছিল, তিনি বহু বাংলা গল্প, প্রবন্ধ, উপন্যাস রচনা করে পুরস্কার সম্মান লাভ করেন। অনেক শিক্ষামূলক রচনা, রম্য রচনা ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করেন। তার প্রথম গল্প হচ্ছে লক্ষ্মী ছাড়া, 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 1961 সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পুনর্জীবিত করলে তিনি 1963 থেকে 1994 অবধি সাম্মানিক সহ সম্পাদক হিসেবে পত্রিকাটির সাথে যুক্ত ছিলেন। 1994 স্বাস্থ্যের অবনতির জন্য অবসর নেন। 20 শতকের প্রথমার্ধে আবির্ভূত বাংলা সাহিত্যে সারণী বিশিষ্ট প্রতীকবর্গের মধ্যে এক অবিস্মরণীয় নাম লীলা মজুমদার। তদানীন্তন মহিলা সাহিত্যিক মহলে এক ব্যতিক্রমী ধারাস্রষ্টা। খুব গুরুত্বপূর্ণ। তার প্রথম গ্রন্থ হচ্ছে কি বদ্রীনাথের বাড়ি, চিনে লণ্ঠন, শ্রীমতী, জোনাকি, আমি নারী, হলদে পাখির পালক, পাকদণ্ডী, পদীপিসির বর্মী বাক্স, বাতাস বাড়ি, খেরোর খাতা প্রভৃতি গ্রন্থ তার কালোজয়ী সৃষ্টি। বকবধ পালা, লঙ্কা দহন পালা তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম। শিশু মনের উপযোগী সরস গল্প এবং অ্যাডভেঞ্চারের গল্প তাকে জনপ্রিয় শক্তিমান লেখিকার সাহিত্য রচনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে। তো এই যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্ন আসে এখান থেকে কিন্তু অনেক কিছুই প্রশ্ন হতে পারে। তো আমরা এগুলো এখানে দেখে নিলাম। আচ্ছা, এখানে সম্পাদকীয়তে পড়ুয়াদের রাজনীতিতে অনীহা নিয়ে সম্পাদকীয় এসছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে বারবার ডিবেট চলে যে ছাত্রাবস্থায় রাজনীতি করা উচিত কি উচিত নয়। তো এখানে সে বিষয়ে লেখা রয়েছে, ছাত্র সংগঠন বস্তুটি বিপজ্জনক, রাজনীতি ঘোর ডেঞ্জারাস। রাজনীতির কথা ওঠামাত্র জানিয়ে দেয় সে বিষয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এই কথাটা ওদের আমরা বোঝাতে পারিনি, শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে, ওদের অগ্রজ হিসেবে। এ কি আমাদের ব্যর্থতা নয়? প্রবন্ধকারকের প্রশ্ন, আপনি কি তাদের কাছে কোনো যুবক বা যুবতীকে এখনকার আদর্শ রাজনৈতিক নেতা বা নেত্রীর উদাহরণ হিসেবে দেখাতে পেরেছেন? স্বাধীনতা উত্তরকালে দক্ষিণপন্থী, বামপন্থী, মধ্যপন্থী বা অতি বামপন্থী নেতা বা নেত্রীরা তারা ছাত্র আন্দোলন করে ভারতীয় রাজনীতিতে নাম করেছেন, যেমন অরুণ জেটলি, সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাদের অনেকেই পরবর্তীকালে মূল স্রোতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের ছাত্রাবস্থা ছিল 70 দশকের শেষে বা 80 দশকের গোড়ায়। তখনও অতিবাম আন্দোলনের আতঙ্ক কাটেনি। অভিভাবকগণ ধরে ধরে রাজনীতিতে অংশগ্রহণ বিরত থাকার প্রতিজ্ঞা করিয়ে নিয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। না, কোনো ভুল ছিল না। আজ পশ্চিমবঙ্গের ছাত্রজীবনে অতি নিম্নমানের দলীয় রাজনীতির ব্যাপক অনুপ্রবেশ যদি ছাত্রছাত্রীদের রাজনীতিবিমুখ করে থাকে তাতে কোনো ভুল নেই। ছাত্র রাজনীতিতে দলীয় রাজনীতির ব্যাপক অনুপ্রবেশের ফলে ছাত্র রাজনীতির স্বাতন্ত্র্য নষ্ট হতে বাধ্য। ছাত্র ভর্তির ক্ষেত্রে ইউনিয়নের অযাচিত হস্তক্ষেপ, ব্যবসায়ীদের অর্থানুকূল্যে বিশাল বাজেটের সাংস্কৃতিক অনুষ্ঠানের অজুহাতে টাকা আমদানি আর
তার জন্যই যেন তেন প্রকারেণ ছাত্র ইউনিয়ন দখল খুব জরুরি। কলেজ বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর নির্বাচন বন্ধ রেখে ক্ষমতা কক্ষিগত করার অপচেষ্টা বন্ধ হওয়া দরকার। কলেজ চত্বরে হিংসা বিশৃঙ্খলা বেড়েছে। পড়াশোনা করতে এসে কে চাইবে রাজনীতির সাথে যুক্ত হতে? ক্ষমতালিপ্সু রাজনৈতিক নেতারা সমাজের সর্বস্তরের কর্তৃত্ব জারি করে লাভের অঙ্ক বুঝে নিতে চাইছে। এই ছাত্র সমাজ কোন ভরসায় রাজনীতিতে পা রাখবে? স্বাধীনতা উত্তরকালে বেশ কিছু সফল ছাত্র আন্দোলন হয়েছে, যেমন 1973 আহমেদাবাদের নবনির্মাণ আন্দোলন। 80-র দশকে অসমে ছাত্ররা তো সরকারই গঠন করে ফেলেছিল। 90-এর দশকে ভিপি সিংয়ের আমলে মণ্ডল কমিশনে প্রস্তাবিত 27% ওবিসি সংরক্ষণের বিরুদ্ধে এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণের জন্য দিল্লি স্কুল অব ইকোনমিক্স আর সেন্ট স্টিফেন কলেজের ছাত্রদের ব্যাপক আন্দোলনের জেরে সরকারকে সাময়িকভাবে পিছিয়ে আসতে হয়। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক করড়ব আন্দোলন। 2016-তে পিএইচডি গবেষক দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার কারণে অনুসন্ধানের দাবিতে ছাত্র আন্দোলন হয় নানা রাজ্যে। এমন উদাহরণ থাকা সত্ত্বেও কেন ছাত্রছাত্রীর রাজনীতিবিমুখ, তার অনুসন্ধান জরুরি। শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব নিন কলেজে ছাত্রছাত্রীর প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা সভার। উদাহরণ পেশ করে আলোচনা করা হোক আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা। সাহায্য করুন রাজনৈতিক দুর্বৃত্তদের চিনে নেওয়ার পদ্ধতিতে। ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত থাকুন অভিভাবকরা। কেন রাজনীতিকে ডেঞ্জারাস ভাবছে ছাত্রছাত্রীরা? কেবল সেই প্রশ্ন করে সমস্যা সমাধান হতে পারে না। তো এখানে একটা বাস্তব আলোচনা করা রয়েছে, কিছু আন্দোলনের কথা তুলে ধরা হয়েছে, সরাসরি বিভিন্ন ছাত্র আন্দোলন উদাহরণের সাহায্যে চেষ্টা করা হয়েছে বলার যে ছাত্র আন্দোলন কেন জরুরি বা কী করতে পারে, কতটা পরিবর্তন হতে পারে সেখান থেকে, বা কী সমস্যা রয়েছে সেগুলো তুলে খুব সুন্দর করে এখানে বলা রয়েছে ছোটো করে। তো এটা আমরা কিন্তু লেখার মধ্যে ব্যবহার করতে পারি। তো সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।